সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকে ঘুমের থেকে উঠেছি অনেকটাই সকাল করে। উঠে কিন্তু ওই দিক দিয়ে আমার সংসারের মোটামুটি করে কাজকর্মগুলো হয়ে গেছে। এখন এই যে বাসি কাজ একদম শেষ পর্যায়ে এসে পৌঁছিয়েছে। বাসি কাজ বলতে সকালে উঠে সমস্ত কাজকর্মগুলো সারার পরেই দেখো হাঁড়ি কড়াইয়ের ওপরে কিন্তু ছাই আর সার্ফ প্রলেপ দিয়ে দিলাম। আর এই যে বাসি কাপড়টা ছিল সেটাকেও ধুয়ে দিয়েছি। কালকে তো আমি হাটে যাওয়ার সময় এই শাড়িটা পরেছিলাম, তোমরা সকলেই দেখেছিলে। তো সেই শাড়িটা যেন আর রাতে খুলিনি, কেন বলো তো, আমাদের পাড়ার পুজো মণ্ডপেও গিয়ে একটু বসেছিলাম। তো সন্ধ্যাবেলায় যখন গেছিলাম তখন ভাবলাম যে আর না, নতুন করে কোনো শাড়ি পরবো না, পাড়ারই তো সকলেই তো চেনা পরিচিত, বাইরের তো আর কেউ নেই, তাই বাড়িতে পরার শাড়িগুলোই পরে পুজো মণ্ডপে গিয়ে বসেছিলাম। তো তারপরে বাড়ি আসার পর যেন তার ইচ্ছে হলো না শাড়িটাকে ছেড়ে রাখা, সেই জন্য রাতে পরে শুয়েছিলাম। সকালে উঠে বাসি কাপড় ছেড়ে নাইটিটা পরে কিন্তু সংসারের কাজগুলো সেরে নিয়েছি। তো ওই দিক দিয়ে মোটামুটি করে আমার কাজকর্মগুলো হয়ে গেল। আর এই দেখো ডোডোর পাপার কালকেকার যে কুর্তাটা পরেছিল সেই কুর্তাটা আর একটা পায়জামা আছে, তো এইগুলো ভাবলাম সকাল সকাল কেচে দিই। ওদিক দিয়ে কালকেকার যে সমস্ত স্নানের পরে জামা কাপড়গুলো ছিল না, সেগুলোকে একবারে মাঠের ধারে মেলে দিয়েছি। আর এখন ডোডোর পাপার জামাটা কেচে দিচ্ছি, মানে কুর্তা আর পায়জামাটা। এটা কেচে কুচে পরিষ্কার করে রাখি, কেন বলো তো, আর কিছুদিন পরই আমাদের এখানে কীর্তন হবে, তখন আবার নগর কীর্তনের সময় এই কুর্তা এগুলোই কিন্তু পরে, মানে হলুদ কালারের কুর্তা আর পায়জামা পরে যায়, তখন আবার কাজে লাগবে। সেই জন্য ভালো করে কেচে পরিষ্কার করে রাখলাম। আর জানো তো, বেশ কিছুদিন ধরে উনানে ছাই তোলা হচ্ছে না, কেন জানো তো, এই কাঠে রান্নার জন্য। যদি পাতাই হতো তাহলে তো মনে হয় সপ্তাহে 4 দিন মতো ছাই তোলাই হতো। তো এখন যেহেতু কাঠে হচ্ছে, বেশি ছাই তুলি না, বেশি ছাই তুললে জানো তো কাঠ অনেকটা খরচ হয়, সেই জন্য অল্প অল্প করে ছাই তুলে কিন্তু রেখে দিই। আর পাতার আগুনে অনেক ছাই হয়, কাঠের আগুনে কিন্তু অল্প অল্প ছাই হয়। আর ছাইগুলোকে নিয়ে এসে এইদিকে রাখলাম, কেন জানো তো, কারণ হলো ওই যে গাছ আছে কচু গাছের গোড়ায় দেবো। এই দেখো সেই দিন আমার শ্বশুরমশাই কিন্তু কিছুটা মতো গোবর নিয়ে এসেছিল। তো বাড়িঘর ল্যাপা পোছার পরও অনেকটা গোবর বেঁচেছিল, তাই আমি বস্তা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। কেন জানো তো, এই যে গোবরের লাঠি দেবো বলে। তো গ্যাসের তো এখন অনেকটাই দাম, আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে কিন্তু গ্যাসে 3 বেলা রান্নাটা বিলাসিতাই মনে হবে। আমি জানো তো সব সময় না আমার স্বামীর সামর্থ্য অনুযায়ী চলার চেষ্টা করি। হয়তো আমি পারবো বিলাসিতা করে নিজেকে একটু ভালো রাখার জন্য সব সময় গ্যাসে রান্না করতে, একটু ফ্যান্সিভাবে চলতে, তবে কি জানো তো আমার স্বামীর আয়ত্ত বুঝেই কিন্তু আমাকে চলতে হবে। জানো তো আমি যতটা পারি এই সংসারটার জন্য একটু একটু করে সাশ্রয় করার চেষ্টা করি। এই যে আমি কিন্তু 2 বেলা কাঠে রান্না করি, মানে পাতার জালে, কখনো কখনো পাটকাঠির জালে, আবার কখনো বাঁশঝাড় থেকে বাঁশ পাতার জাল দিয়েও আমি কিন্তু রান্না করি। এতে করে জানো তো আমার সংসারে একটু হলেও কিন্তু সাশ্রয় হয়। একটা গ্যাস আমি কিন্তু এর করে 4 মাস চালাতে পারি। রাতে যেহেতু রুটিটা করি আর সকালে চা, এইগুলোই করা হয়, বেশি কিছু আমরা কিন্তু গ্যাসে রান্না করি না, কাঠেই করি। আর জানো তো এতে করে অনেকটাই সুখ আসে সংসারে। অনেক মেয়েকে আমি দেখেছি যারা নিজের স্বামীর সামর্থ্যর বাইরে গিয়ে অনেক কিছু করে, সেই সংসারে কিন্তু কখনোই সুখ আসে না। এই দেখো কথা বলতে বলতে ওইদিকে আমি গোবরের লাঠি দিয়ে দিলাম, তারপরে কিন্তু সকলের খাওয়া দাওয়া হলো। তো তারপর মাজা ধোয়া করে ওই যে বিছানাটা ভালো করে গুটিয়ে নিয়েছি। আর এই দেখো এদিকে একটু ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। সকালে রান্নার পর দুপুরে রান্নার জোগাড় জানতে কিন্তু এরই মধ্যে আমি করে নিয়েছি। জানো আজকে কালকের তুলনায় অনেকটাই তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি, ওই যে কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো সেই জেরটাই আজকে রয়ে গেছিলো। তাই জানো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে রান্না বান্নাও করে নিচ্ছি। তবে যেন আগের তুলনায় এখন বেলাটা কিন্তু অনেকটাই বড় হচ্ছে আস্তে আস্তে।
আজকে ভাবলাম সংসারে সেরকমভাবে সবজিপাতি নাই, আর জানো তো দুবেলা 5টা মানুষের ডিম রান্না করলে 10টা লাগবে। তো সেখান থেকেও আমি কিছুটা সাশ্রয় করার চেষ্টা করলাম। কিভাবে জানো তো, ওই যে ডোডোর পাপাকে প্রথমে বললাম যে 3টে ডিম নিয়ে আসো, তো ও তো শুনে একটু অবাক, ও কোনোদিন এরকমভাবে তরকারি খায়নি। তো 3টে ডিম নিয়ে আসলো। 3টে ডিম কিন্তু একটা একটা করে ভেঙে ভেঙে আমি ডিমটা একটু নুন দিয়ে দিয়ে অমলেট করে নিয়েছি। তারপরে ডিমটাকে মাঝখান থেকে কেটে নেবো, কেটে কিন্তু রান্না করব। তবে জানো তো আমি 3টে ডিম এনেছিল, সেই জন্য ডোডোর পাপার আর আমার ছেলের জন্য অর্ধেক অর্ধেক রেখেছি। আমি আমার শাশুড়ি মা ও শ্বশুরমশাইয়ের জন্য 3 ভাগ করেছি একটা ডিমে। এতে করে আমাদের সকলে দুবেলা খুব ভালোভাবে হয়ে যাবে, আর সংসারটাও কিন্তু অনেকটাও সুন্দরভাবে চলে গেল আজকে। আর রান্না করব থোরবটি, ওই যে শ্বশুরমশাই সেদিন এনেছিল। আজ কি জ্বালানি দিয়ে রান্না করছি জানো তো, এগুলো হলো তালের আটি, যেগুলো তাল খসার পর থেকে যায়, সেগুলোই কিন্তু রাখা ছিল। আর বর্ষাকালে বেশ জল পেয়ে একটু নরম হয়ে এই যে এখন শুকিয়ে শুকিয়ে কিন্তু আমি রান্নার দিকে এনেছি। তো এগুলো কি সুন্দর জ্বলছে জানো, এইগুলো দুটো দুটো করে দিয়ে দিয়ে ভাতটা নামালাম। তারপরে তরকারিটাও বসিয়েছি, একটা একটা করে কাট দিচ্ছি আর এটা করে দিচ্ছি। দেখো আগুনটা খুব জোরে চলছে না, তবে যেটুকু জোরে চলছে সেটুকু কিন্তু রান্নাটা বেশ সুন্দরভাবে নেমে যাচ্ছে। আর ওইদিকে দেখলে ধনে পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি। আমাদের জেঠি শাশুড়ি আছে, সেই জেঠি শাশুড়ির জমিতে চাষ হয়েছে এই ধনে পাতাগুলো, তো দিয়ে গেল। আমার শ্বশুরমশাই বলেছিলেন একটু দিতে বেশি করে, কারণ আমি বলেছিলাম ধনে পাতার বড়া খাবো। তবে আমার শ্বশুরমশাই গেছিলেন একদিন জেঠি শাশুড়ির বাড়িতে, তো শ্বশুরমশাইকে বলেছিলেন যে নিতে, তো উনি বলছে না আমি নেব না, তুমি গিয়ে দিয়ে এসো বৌদি, বৌমা বলেছে একটু বড়া রান্না করবে সেই জন্য। তো আরেকটু বেশি করে উনি দিয়ে গেল, এতে করে অনেকটাই সুবিধা হলো জানো। আমি আবার ডান্ডিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে একটা চিকের মধ্যে গোছ করে রাখলাম। আমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজ হয়ে গেছে এরই মাঝে জানো। কাজ বলতে ওই দিক দিয়ে আমার রান্না বাড়া হলো, তারপরে স্নান সেরে একটু ঠাকুরের আহ্নিক করলাম, এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। তো সমস্ত কিছু হওয়ার পর বাসন কোসন মেজে নিলাম। তারপরে দেখো কালকেকার যে সমস্ত জামা কাপড়গুলো পরেছিল সেগুলোই এখন সুন্দর করে ভাঁজ করছি। তবে জানো তো এই সুতির জিনিসগুলোই না যদি কোনো আয়রন করা হয় তাহলে না খুব ভালো হয়, তবে আয়রন ছিল না, তো সেই কারণে আমি হাতেই ভালো করে টেনে টেনে ভাঁজগুলোকে একটু সমান করে দিচ্ছিলাম। আর এই দেখো এটা হলো ডোডোর পায়জামা, তো ওর পায়জামাটাও ভাঁজ করে দিচ্ছি। তবে জানো তো ওকে না কীর্তনের সময় আর এগুলো পরাবো না, ওকে চিকন কারি একটা আছে ওর পাপার মতনই সেম কুর্তা, ওটাই পরাবো। আচ্ছা চলো জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়া যাক। তো আমাকে অসীমা দিদিভাই কমেন্ট করেছেন, ডোডো সোনা বাবাকে খুব সুন্দর লাগছে আর রান্নাগুলো খুব ভালো হয়েছে। তো অনেক অনেক ভালোবাসা গো দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের আশায় কিন্তু আমাকে মোটিভেট করে পরবর্তী একটা ব্লগ বানাতে জানো তো। তো যাই হোক ওই দেখো সমস্ত কিছুই ভাঁজ করা হয়ে গেছে। আর ডোডো গেছে এখন ওর দাদুর সাথে ওই যে আমাদের পাড়ার পুজো মণ্ডপে। তো ওইদিকে ও যেহেতু নেই সেহেতু আমি ভাবছি বাড়িতে টুকটুক করে কাজকর্মগুলো সেরে নেই। ওইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, এইদিকে রুটির জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে বাইরে এসে রুটির আটাটা মেখে নেই প্রত্যেক দিন, এই জায়গাটাতেই বাকি কেন জানো তো, কারণ আটা মাখতে গেলে না আমার না আটা পড়ে। আচ্ছা তোমাদের আটা মাখতে গেলে আটা কি পড়ে কখনো একটু বলো তো? আমার খুব একটা বেশি পড়ে না, তবে যেটুকু পড়ে এই জায়গাটাতে মেখে নেওয়ার পর ঝাঁট দিয়ে দিয়ে বাইরে পড়ে যায়, তবে ঘরের মধ্যে দিলে পরে আবার পুরো ঘরটা ঝাঁট দিতে হয়। তো আমার শাশুড়ি মা আবার বলেন যে বারবেলার পর নাকি এই ঘরের ময়লা বাইরে বার করতে নেই, সেই কারণে জানো তো আমি বাইরেই মেখে বাইরেই কিন্তু হাত দিয়ে ফেলে চলে আসি। এদিকে আমার মোটামুটি করে আটাটা মাখা হয়ে গেল। আর কালকে যেন আমার শাশুড়ি মা পিঠে বানিয়েছিল, সেই পিঠেটা কিন্তু কালকে রাতে 2টো খেয়ে আমি শুয়েছিলাম আর খাইনি, আজকে এখন খেতে আসলাম। তবে পিঠেটা এত সফট আর এত সুন্দর হয়েছে কি বলবো, অন্যান্য দিনের তুলনায় আজকের পিঠেটা অনেকটাই নরম হয়েছে। তো সন্ধ্যা দেওয়ার আগে ওই পিঠেটা খেয়ে নিয়েছিলাম বলে আর কিছু খাইনি। আর এইদিকে সন্ধ্যাবতী দেখিয়ে দিলাম ভগবানকে রুটি করতে এসে। এখনও অবধি ডোডো কিন্তু বাড়ি আসেনি। তবে দেখবে ছেলেপিলে বাড়িতে যদি একটুখানি না থাকে 10 মিনিটের কাজটা কি সুন্দর 5 মিনিটে হয়ে যায়। তবে বাচ্চা কাচ্চা নিয়ে করতে গেলে না
তখন আবার হয়ে ওঠে না, তখন অনেকটা দেরি হয়, মানে একটু বেশি বেশি সময় লাগে জানো। তো এই দেখো রুটিটা কিন্তু মোটামুটি করে বেলে নিচ্ছি আর ভাবছি কি করব। কেন জানো তো, টোটোর পাপা কাজে যাওয়ার সময় আমাকে বলে গেছিল যে মেলায় যাবে নাকি। তবে ও এটাও বলেছিল যদি মেলায় যাও তাহলে আমাকে ফোন করো, তাহলে তাড়াতাড়ি করে আসবো। তো সেটাই দুমনা করছি জানো। ডোডোর না একটু শরীরটাও খারাপ, ঠান্ডা লেগেছে, ওকে নিয়ে চিন্তায় আছি। তবে এদিকে ভাবছি ওকে যদি রেখে যাই তাও হবে না, নিয়ে গেলেও হবে না, যেহেতু ওর ঠান্ডাটা বাড়াবাড়ি হয়ে যাবে। সেই কারণে দুমনামুনি করেই কিন্তু এদিক দিয়ে আমি রুটিগুলোকে করে নিচ্ছি। তো যাই হোক, যা হবে পরে দেখা যাবে, এখন তো মোটামুটি করে রুটিগুলো করে নিই। তো সেই কারণে আমি রুটিগুলোকে এখন বেলে নিচ্ছি ভালো করে, তারপরে সেঁকে নেব। তো এই করতে করতেই ডোডো এলো, তারপরে দেখছি যেন ওর শরীর খারাপটা আরও বেড়ে গেছে, মানে নাক দিয়ে ঝরছিল সেটা ঝরছে, তার সাথে যেন তোর গলার ভয়েসটাও অন্যরকম হয়ে গেছে। দেখবে ঠান্ডা লাগলে গলার ভয়েসটা একটু আলাদা রকম হয়ে যায়, সেই রকমই হয়ে গেছে। তো ওখানে তো ভীষণ টেনশানে পড়ে গেছি। তারপরে সঙ্গে সঙ্গে ওর পাপাকে ফোন করলাম, ঘরেও কিছু ওষুধ ছিল রাখা, সেগুলো মোটামুটি করে খাইয়ে দিলাম। তো জানো তো কি হয়েছে, ওই যে সরস্বতী পুজোর আগের দিন আমরা একটু কেনাকাটায় গেছিলাম, তো সেখানে ওই যে হাওয়াটা আছে না টোটো, সেই হাওয়াটা লেগেছে। তার সাথে বাড়ি আসার পর সরস্বতী পুজোর দিন আর কি সকালবেলা যে স্নান করানো হয়েছে ওটাতে ওর বেশি করে ঠান্ডাটা লেগেছে। তবে সেই অ্যাকশানটা কিন্তু কালকের দিন হয়নি, সেই অ্যাকশানটা আজকের দিন বেরো হচ্ছে। কেন, ছেলেপিলে যদি শরীর খারাপ হয় না, মাদের একটুও মন মেজাজ ভালো থাকে না। আমার তো ওর শরীর খারাপ হলে কী যে চিন্তা হয় কি বলবো। এটা আমার নয়, মনে হয় প্রত্যেকটা মায়েরই এরকমভাবে চিন্তা হয় যে ছেলেপিলের শরীর খারাপ হলে কেমন লাগে বলো তো। ওর ঠান্ডাটা যেহেতু মোটামুটি আছে, তাড়াতাড়ি করে ভাবছি একটু খাবারটা খাইয়ে দিই। দুধ রুটি করেছি, গরম গরমই খাইয়ে দিচ্ছিলাম। ও জানো তো ঘুরে এসছে বলে মুডটা অতটাও খারাপ ছিল না, তবে জানো তো যতটা রাত হচ্ছে ততটা ওর মুডটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তবে ফোনটা দিয়ে রেখেছি বলে টুকটুক টুকটুক করে খাইয়েছি, লাস্টের দিকে কিছু খাবার আবার খেলেও না। ঠান্ডা লাগলে আমাদের বড় মানুষদেরই কত কষ্ট হয়, ও তো বাচ্চা মানুষ বলো। তো আমার না ভীষণ টেনশন হয় ছেলের যদি কিছু হয়, মানে ওর যদি কিছু হয় মনে হয় আমার সব শখ আহ্লাদ শেষ। ওকে কিভাবে সুস্থ করে তুলবো, ওকে কিভাবে ভালো করব, সেই চিন্তায় প্রতিনিয়ত করি। ঘরে ওষুধ ছিল বলে খুব একটা বেশি চিন্তা ছিল না, তবে ওষুধগুলোকে খাইয়ে দিয়েছিলাম। জানো তো বাচ্চাদের শরীর খারাপ হলে পুরো বাড়ি যেন অন্যরকম রূপ ধারণ করে। কেন জানো তো, একটা বাচ্চাকে নিয়েই কিন্তু একটা বাড়ি ঘিরে থাকে। তবে সেই বাচ্চাটার শরীর খারাপ হলে বাড়ির সকলেরই কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যায়। তারপরে জানো তো ডোডোকে ঘুম পাড়িয়ে আমি চলে গেছিলাম পাড়ার ফাংশানে। তো ওখানে জানো তো ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের তোমার কীর্তন এরকম যেমন খুশি তেমন সাজাতে করেছিল। কেউ করেছে কীর্তন, কেউ করেছে রানার ছুটছে, কেউ করেছে জঙ্গলের জঙ্গলি, এই সমস্ত জিনিসগুলো করেছে। বেশ ভালো লাগছিলো জানো এই সমস্ত জিনিসগুলো দেখতে। তবে বড়রাও পার্টিসিপেট করেছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস ওরাও কিন্তু করেছিল। তো এই দেখতে দেখতে জানো তো কখন যে অনেকটা সময় পার করে ফেললাম বুঝতেও পারিনি। ডোডো ঘরে ঘুমোচ্ছে, সেই কারণে আরও আশা। তো বন্ধুরা চলো এগুলো দেখতে দেখতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, দেখা হবে অন্য